আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে ফিরে এলাম। আচ্ছা, প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে নতুন সব চিন্তাভাবনা দানা বাঁধছিল। তো এই পর্বে আমরা দেখব সেই ছোট ছোট স্ফুলিঙ্গগুলো কিভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল আর সব কিছু বদলে দিয়েছিল। তো শুরু করার আগে চলুন খুব সংক্ষেপে একবার মনে করে নিই। আমরা আলোচনা করেছিলাম জন লকের মতো চিন্তাবিদদের নিয়ে, যারা প্রশ্ন তুলেছিলেন রাজা আর চার্চের সেই প্রশ্নাতীত ক্ষমতা নিয়ে। তাদের ওই ভাবনাগুলোই কিন্তু ছিল সামনে যে বিশাল ঝড় আসছে তারই পূর্বাভাস। ওকে, তাহলে আজকের আলোচনায় আমরা কি বিষয় দেখব? প্রথমে তো একটা ছোট রিক্যাপ থাকছেই। এরপর আমরা দেখব বৈজ্ঞানিক বিপ্লব কিভাবে আরও পরিণত হলো, জানব মার্কেন্টাইলবাদ বা সাম্রাজ্যের অর্থনীতির ইঞ্জিন নিয়ে। তারপর ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব আর আমেরিকার স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথা বলবো। আর সবশেষে পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আলোচনার প্রথম ধাপ হল বৈজ্ঞানিক বিপ্লবের পূর্ণতা। মানে এই পর্যায়ে এসে বিপ্লবটা শুধু পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকল না, বরং তা থেকে বড় বড় দার্শনিক সিস্টেম তৈরি হতে শুরু করল। এই সময়টার মূল ব্যাপারটা ছিল পৃথিবীটাকে শুধু দেখে আর তথ্য সংগ্রহ করে থেমে যাওয়া নয়, বরং যুক্তি দিয়ে এর কার্যকারণ বোঝার চেষ্টা করা। রেনে দেকার্ত বা বারুচ স্পিনোজার মতো চিন্তাবিদরা কিন্তু শুধু বিজ্ঞানী ছিলেন না, তারা ছিলেন যেন একজন আর্কিটেক্ট, যারা যুক্তি দিয়ে পুরো বাস্তবতার একটা কাঠামো বা ব্লুপ্রিন্ট তৈরি করতে চাইছিলেন। তাই তাদের প্রশ্নটা শুধু কি ঘটছে ছিল না, বরং কিভাবে ঘটছে আর কেন ঘটছে সেটাই ছিল আসল। দেকার্তের সবচেয়ে বড় অবদান ছিল এই অবরোহী যুক্তি বা ডিডাকটিভ রিজনিং। এটাকে একটা টপ ডাউন অ্যাপ্রোচ বলা যেতে পারে। মানে ব্যাপারটা এমন যে আপনি প্রথমে একটা পরম সত্যকে ধরে নিচ্ছেন, যেমন দেকার্তের সেই বিখ্যাত উক্তি, আমি চিন্তা করি তাই আমি আছি। আর তারপর সেই সত্যের উপর ভিত্তি করে একটার পর একটা যৌক্তিক ধাপে অন্য সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন। এটা ছিল জ্ঞানের জগতে একটা বিপ্লবের মতো, কারণ এটা একটা খুব শক্ত ভিত্তির উপর সবকিছু দাঁড় করানোর চেষ্টা করেছিল। এখন প্রশ্ন হল, এই যে যুক্তি দিয়ে সবকিছু বোঝার চেষ্টা, এই প্রবণতা কি শুধু বিজ্ঞান বা দর্শনের মধ্যেই আটকে ছিল? একদমই না। খুব তাড়াতাড়ি এই যুক্তিবাদী চিন্তাভাবনা সমাজের অন্য ক্ষেত্রগুলোতেও, বিশেষ করে অর্থনীতি আর রাষ্ট্র পরিচালনার ধারণাকেও প্রভাবিত করতে শুরু করে। আর ঠিক এখানেই আমরা আমাদের আলোচনার পরের অংশে চলে আসছি। এই যে একটা সিস্টেম বা ব্যবস্থা তৈরির ঝোঁক, সেটা এবার সরাসরি ঢুকে পড়ল অর্থনীতির জগতে। জন্ম নিল মার্কেন্টাইলবাদ, যা ছিল সে যুগে সাম্রাজ্যগুলোর মূল চালিকা শক্তি। তো মার্কেন্টাইলবাদ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা অর্থনৈতিক নীতি যেখানে প্রত্যেকটা দেশ ভাবত যে পৃথিবীর সম্পদ সীমিত। মানে ধরুন, পুরো বিশ্বের সম্পদ একটা বড় কেকের মতো। এখন যে দেশ যত বড় টুকরো দখল করতে পারবে, সে তত ধনী আর শক্তিশালী হবে। তাই মূল লক্ষ্য ছিল একটাই, রপ্তানি বাড়াও, আমদানি কমাও, আর যেভাবেই হোক সোনার রূপা জমিয়ে ভাণ্ডার ভর্তি করো। এই কেকের টুকরো দখলের খেলাটা খেলার জন্য তাদের কাছে একটা 4 দফা প্ল্যান ছিল। 1 নম্বর, বুলিয়নিজম, মানে যত পারো সোনা রূপা জমাও, কারণ তখন এটাই ছিল আসল সম্পদ। 2, অনুকূল বাণিজ্য ভারসাম্য, মানে তুমি যা বিক্রি করবে তার চেয়ে কম কিনবে, এতে সম্পদ তোমার দেশেই থেকে যাবে। 3, এই সবকিছু নিশ্চিত করার জন্য থাকবে কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। আর 4 নম্বর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঔপনিবেশিক শোষণ। উপনিবেশগুলো ছিল সস্তায় কাঁচামাল পাওয়ার আর চড়া দামে নিজেদের তৈরি জিনিস বেচার একটা নিশ্চিত বাজার। এই পুরো সিস্টেমটাই কিন্তু তৈরি হয়েছিল সংঘাতের জন্য। দেখুন, পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্য আর তার ফলাফল মনে রাখতে হবে। এটা শুধু একটা অর্থনৈতিক তত্ত্ব ছিল না, এটা ছিল ক্ষমতার খেলা। এই যে জিরো সাম গেমের মানসিকতা, যে আমার লাভ মানেই তোমার লোকসান, এটাই কিন্তু পরবর্তীতে ইউরোপীয় শক্তিগুলোর নিজেদের মধ্যে আর তাদের সঙ্গে উপনিবেশগুলোর ভয়াবহ সংঘাতের জন্ম দিয়েছিল। তো এই যে নতুন চিন্তাভাবনা আর অর্থনৈতিক সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছিল, তার প্রথম রাজনৈতিক বিস্ফোরণটা ঘটল ইংল্যান্ডে। চলুন এবার আমরা ইংল্যান্ডের সেই বিখ্যাত গৌরবময় বিপ্লব বা গ্লোরিয়াস রেভলিউশন নিয়ে আলোচনা করি। এই বিপ্লব কিন্তু হুট করে একদিনে ঘটে যায়নি। এর পেছনে ছিল কয়েক দশকের চাপা উত্তেজনা। রাজা দ্বিতীয় চার্লসের ফিরে আসার পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে, বিশেষ করে যখন ক্যাথলিক রাজা
দ্বিতীয় জেমস সিংহাসনে বসেন এবং প্রোটেস্ট্যান্ট প্রধান দেশে ক্যাথলিকদের সুবিধা দিতে শুরু করেন, তখন সংঘাতটা চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত পার্লামেন্ট নিজেই উইলিয়াম অফ অরেঞ্জকে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড আক্রমণ করার জন্য। তাহলে সংঘাতের মূল কারণগুলো কী ছিল? প্রথমত, ক্ষমতার লড়াই। দেশ কে চালাবে, রাজা নিজের ইচ্ছা মতো নাকি আইনের অধীনে থাকা সংসদ? দ্বিতীয়ত, ধর্মের বিভাজন। ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্টরা ভয় পাচ্ছিল যে রাজা জেমস আবার দেশকে ক্যাথলিক শাসনের অধীনে নিয়ে যাবেন। এই দুটো প্রশ্নই ছিল এই বিপ্লবের কেন্দ্রে। কিন্তু এই বিপ্লবকে গৌরবময় বা গ্লোরিয়াস বলা হয় কেন? কারণ এত বড় একটা ক্ষমতার পালাবদল ঘটেছিল প্রায় রক্তপাত ছাড়াই। ইউরোপের ইতিহাসে যেখানে সিংহাসন নিয়ে প্রায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ হতো, সেখানে এই ঘটনাটা ছিল প্রায় শান্তিপূর্ণ। এটা ছিল একটা রাজনৈতিক চাল, একটা সফল অভ্যুত্থান, কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধ নয়। আর এ কারণেই এর এমন নাম। এই বিপ্লবের ফলাফল ছিল সুদূর প্রসারী। সবচেয়ে বড় ব্যাপার হল ১৬৮৯ সালের বিল অফ রাইটস, যা রাজার ক্ষমতাকে সীমিত করে দিল আর সংসদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করল। এর মাধ্যমে ইংল্যান্ডে জন্ম নিল সাংবিধানিক রাজতন্ত্র, মানে রাজা থাকবেন কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে নন। এই ধারণাটাই ছিল বিপ্লবী। এটা প্রমাণ করে দিল যে শাসকের ক্ষমতা ঈশ্বর প্রদত্ত নয়, বরং তা জনগণের সম্মতির উপর নির্ভরশীল। ইংল্যান্ডে যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল, সেই একই বিপ্লবী চেতনা আর তার সাথে মার্কেন্টাইলবাদের অর্থনৈতিক শোষণ, এই দুটো মিলে এবার ঝড় তুলতে যাচ্ছিল আটলান্টিকের ওপারে, আমেরিকার উপনিবেশগুলোতে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধও কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। এটা ছিল বেশ কিছু ঘটনার সম্মিলিত ফল। ব্রিটিশ সরকার একের পর এক আইন চাপাতে শুরু করে, যেমন সুগার অ্যাক্ট, স্ট্যাম্প অ্যাক্ট। প্রত্যেকটা আইনই উপনিবেশের মানুষের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছিল। বোস্টন টি পার্টির মতো প্রতিবাদী ঘটনাগুলো সেই আগুনে ঘি ঢালে। আর শেষে যখন ব্রিটিশরা ইনটলারেবল অ্যাক্টসের মতো কঠোর শাস্তিমূলক আইন আনে, তখন যুদ্ধের পথ ছাড়া আর কিছু খোলা ছিল না। পুরো আন্দোলনের মূলমন্ত্র হয়ে উঠেছিল এই একটা লাইন, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, বা প্রতিনিধিত্ব ছাড়া কর নয়। তাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে ব্রিটিশ পার্লামেন্টে আমাদের কোনো প্রতিনিধি নেই, সেই পার্লামেন্টে আমাদের ওপর কর চাপানোর কোনো অধিকার নেই। এটা ছিল একই সঙ্গে একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক দাবি। ব্যাপারটা বুঝতে হলে দুটো দৃষ্টিভঙ্গি দেখতে হবে। ব্রিটিশরা ভাবছিল, আমরা তোমাদের সুরক্ষার জন্য এত খরচ করছি, সেই খরচের একটা অংশ তো তোমাদেরই দেওয়া উচিত। তাদের কাছে এটা ছিল ন্যায্য। অন্যদিকে আমেরিকান কলোনিস্টরা ভাবছিল, টাকা দেওয়ার প্রশ্ন নয়, প্রশ্নটা অধিকারের। আমাদের সম্মতি ছাড়া আমাদের ওপর কর চাপানো মানে আমাদের স্বাধীনতা হরণ করা। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো মিল হওয়ার সুযোগই ছিল না। শেষ পর্যন্ত আমেরিকার জয় হয়, আর এই জয়ের তাৎপর্য ছিল অমচম। শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্র নামের একটা নতুন দেশ তৈরি হলো তাই নয়, এই প্রথম এনলাইটেনমেন্ট বা আলোকপ্রাপ্তির যুগে জন্ম নেওয়া সাম্য, স্বাধীনতা আর গণতন্ত্রের ধারণাগুলো বাস্তবে রূপ পেল। এটা ব্রিটিশ সাম্রাজ্যের জন্য একটা বড় ধাক্কা ছিল, আর সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য হয়ে উঠেছিল এক বিশাল অনুপ্রেরণা, বিশেষ করে ফ্রান্সের জন্য। বেশ, তাহলে আমরা এই পর্বে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বললাম। চলুন পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো বিষয়টাকে একবার গুছিয়ে নেওয়া যাক। তাহলে মূল টেকওয়ে কি? দেখুন, একটা পরিষ্কার কার্যকারণ সম্পর্ক আছে। বৈজ্ঞানিক বিপ্লবের যুক্তিবাদী চিন্তা প্রভাবিত করল অর্থনীতিকে, জন্ম দিল মার্কেন্টাইলবাদের। সেই মার্কেন্টাইলবাদের শোষণ আর ক্ষমতার দ্বন্দ্ব জন্ম দিল রাজনৈতিক বিপ্লবের। প্রথমে ইংল্যান্ডে সংসদীয় সার্বভৌমত্বের লড়াই, আর তারপর আমেরিকায় স্বাধীনতার যুদ্ধ। এই পুরো ধারাটাই কিন্তু আধুনিক বিশ্বকে তৈরি করেছে। পরীক্ষায় ভালো ফল করার জন্য এই ধরনের প্রশ্নগুলোর ওপর জোর দিতে হবে, যেমন মার্কেন্টাইলবাদ কিভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ হয়েছিল তা বিশ্লেষণ করা, অথবা ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব আর আমেরিকান বিপ্লবের মধ্যে কারণ আর ফলাফলের দিক থেকে তুলনা করা। এগুলো আপনাকে শুধু তথ্য মনে রাখতে নয়, বরং বিষয়টাকে গভীরে গিয়ে বুঝতে সাহায্য করবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ইংল্যান্ড আর আমেরিকায় যা ঘটল তা ছিল কেবল একটা পূর্বাভাস, একটা মৃদু কম্পন মাত্র। আসল ভূমিকম্পটা আসতে তখনও বাকি ছিল, আর সেটা আসছিল ফ্রান্স থেকে। এমন এক ভূমিকম্প যা শুধু ফ্রান্স নয়,
বরং পুরো ইউরোপের ভিত নাড়িয়ে দিতে প্রস্তুত ছিল। সেই প্রলয়ঙ্করী বিপ্লবের গল্প আমরা শুনব আমাদের পরের পর্বে।